বন্ধুগণ স্বাগত। প্রথমেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, বেল আইকন ক্লিক করবেন যাতে আপনারা নিয়মিত আমার ভিডিও পেতে পারেন। এখন আমি প্রতিদিনই 2-3টা করে ভিডিও করছি, কারণ আমার হাতে এখন সারাদিন পর্যাপ্ত সময়। আর একটা কথা আজকে বলি যে আমার যেহেতু ঝাড়খণ্ড বিহারে আমি কাজ করার সুবিধে, দিল্লিতে কাজ করার সুবিধে দীর্ঘদিন প্রায় 14-15 বছর আমার ওই হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডে প্রচুর নিজস্ব হুইল রিসার্চ এবং বন্ধুবান্ধব আছে। তারা আমার ভিডিও দেখে তারা বলেছে যে আপনি হিন্দিতে কেন করছেন না। আমি বললাম না, হিন্দিতে এখনও পড়া শুরু হয়নি, তো আমি শুরু করব। তো আমি আশা করছি, প্ল্যান করছি যে আগামীকাল রাখি বন্ধনের শুভ দিন, সেই শুভ দিন থেকে প্রতিদিন একটা করে ছোট্ট হলেও হিন্দিতে একটা করে ভিডিও আমি পোস্ট করব। ইংরেজিতে আমি 2-1টা ভিডিও আগে পোস্ট করেছি, কিন্তু সেগুলো কম। তার দর্শক সংখ্যা কমের জন্য আমি আর ইংরেজি ভিডিও বেশি করিনি, কারণ আমার সাউথ ইন্ডিয়াতেও অনেক বন্ধু আছে যারা ইংরাজি বোঝে, যারা আবার হিন্দিকে একদমই পছন্দ করে না। তো তাদের কথা 2-1টা করেছিলাম, কিন্তু সেটা আমি আর খুব একটা কন্টিনিউ করতে পারিনি। সেটা আগামী দিনে আবার আমি ভেবে দেখব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছি এখন, সেটা হচ্ছে যে পাকিস্তানের হরকত। পাকিস্তানের হরকত এই জন্যই বলবো যে পাকিস্তান কোনো মতেই কোনো কিছুতে আর শিখছে না। কদিন আগে পাকিস্তানের যে DGISPR, সেই DGISPR একটা ইকোনমিস্টকে একটা ইন্টারভিউ দিয়েছে। সেই ইন্টারভিউয়ে DGISPR আহমেদ চৌধুরী যে কথাটা বলেছেন সেটা হচ্ছে, এরপর আমরা ভারতকে পূর্ব দিক থেকে আক্রমণ করব, অর্থাৎ বাংলাদেশ থেকে আক্রমণ করব। আসলে বাংলাদেশ থেকে আক্রমণ করার নেশাটা ওই বাংলাদেশই চাপিয়েছে, কারণ আমাদের যে নর্থ ইস্টের সঙ্গে যুক্ত করার যে ছোট্ট একটা জায়গা আছে, সেটাকে চিকেন নেক বলা হয়। সেটা পশ্চিমবাংলার জলপাইগুড়ির উপরের দিকটা একটু সরু একটা জায়গা, সেখান দিয়েই নর্থ ইস্টের সঙ্গে বাই রোডের যাবতীয় যোগাযোগগুলো আছে। সেইটা এদের লক্ষ্য। এটা বাংলাদেশের প্ল্যান না পাকিস্তানের প্ল্যান, না এটা আমেরিকার যে ডিপ স্টেট পেন্টাগন তাদের প্ল্যান, এটা বোঝা খুব মুশকিল। কারণ আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক এই মুহূর্তে কিন্তু যাকে বলে একেবারেই তলানিতে। ট্যারিফ নিয়ে মূলত যেটা ডোনাল্ড ট্রাম্প নিজেই শুরু করেছেন, এখন নিজেই সেখান থেকে আস্তে আস্তে পিছু উঠতে শুরু করছে। এখন পাকিস্তানের DGISPর যে বক্তব্যটা, এই বক্তব্যটা মানে আমি একটু বলে রাখি যে পাকিস্তানের DGISPর ভুলে গেছে যে পশ্চিমবাংলায় ভারতীয় মিলিটারি কতগুলো বেস আছে। প্রথম তো কলাইকুণ্ডাতে একটা দীর্ঘদিনের পুরানো বেস আছে। দ্বিতীয়ত পানাগড়, বর্ধমানের পানাগড়ে একটা মস্ত বড় মিলিটারি বেস আছে। এছাড়া নর্থ ইন্ডিয়াতেও বেশ কয়েকটা বেস আছে, এবং ওই যেখানটা চিকেন নেক বলা হচ্ছে তার আশপাশেই আমাদের ভারতীয় মিলিটারি তাদের যথেষ্ট শক্তিকে শক্তপোক্ত করেছে এবং সেখানে বিভিন্ন রকমের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে। সেইটা আমি আর বিস্তারিত যাচ্ছি না বা বিস্তারিত বলছি না। অর্থাৎ ভারত যে এরকম কিছু প্রচেষ্টা করলে পাকিস্তান তার যে উপযুক্ত জবাব দেবে, সেটা পাকিস্তানের বুঝে যাওয়া উচিত। পাকিস্তান আসলে এতদিন যাবৎ তারা কোনো কিছুই শিখতে চায় না। আমি পাকিস্তানি কয়েকটা জার্নালিস্ট এবং অ্যানালিস্টের কথা বলছিলাম, তারা এখন আবার 1971 সালের যুদ্ধের গল্প বলছে। 1971 সালের যুদ্ধটা কেন হয়েছিল এবং ভারত কেন পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করে দিল। বাংলাদেশ আমাদের দেশ ছিল। কিন্তু পাকিস্তানের এই জার্নালিস্টরা বা অ্যানালিস্টরা ভুলে গেছে যে পাকিস্তান যখন আক্রমণ করেছিল বা ভারত যখন বাংলাদেশ আক্রমণ করেছিল বা যখন বাংলাদেশের যুদ্ধে সাহায্য করেছিল, তখন আসলে কী ঘটনা প্রেক্ষিত ছিল। তখনকার যে নির্বাচনে ছিল পাকিস্তানে, সেই নির্বাচনে মুজিবুর রহমানের দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, কিন্তু সেই দলকে পাকিস্তান কোনোভাবেই স্বীকার করেনি এবং মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী করতে অস্বীকার করে। সেটা হচ্ছে বাস্তব ঘটনা। অর্থাৎ নির্বাচিত একটা জনপ্রতিনিধিকে তারা কোনোভাবেই পাকিস্তানের সরকারে বসতে দেবে না, বিশেষত একজন বাঙালিকে। এবং পাকিস্তান আর্মি এবং পাকিস্তান প্রশাসন স্বাধীনতার পর থেকেই বরাবরই পাঞ্জাবি ডোমিনেটেড। পাঞ্জাব পাকিস্তানের যে লোকজন
এতে তাদেরই ডোমিনেশনটা সবচেয়ে বেশি। এবং তারা পরপর অনেকগুলো যুদ্ধ করেছে পাকিস্তান ভারতের সাথে। 1947 সালে স্বাধীনতার পরে একটা যুদ্ধ করেছে, তাতেও হেরেছে। এবং তাতে ব্যাপক যে মাইগ্রেশন হয়েছে, ওই দেশ থেকে এদেশে বেশি লোক এসেছে, এদেশ থেকে কম গেছে, এবং ওখানকার যে মাইনরিটি হিন্দু তাদের উপর ব্যাপকভাবে অত্যাচার করেছে। এসব কথা নতুন কিছু না। তারপরে দেখা গেছে 1965 সালে একটা যুদ্ধ করেছে, তাতেও পাকিস্তান হেরেছে, তাতেও এদের লজ্জা তৈরি হয়নি। 1999 সালে একটা যুদ্ধ হয়েছে, তাতেও হেরেছে, তাতেও এদের লজ্জা হয়নি। তারপরে 2000 শেষে 2025 সালে যে অপারেশন সিন্দুর, সে অপারেশন সিন্দুরে যেভাবে পর্যদস্ত হয়েছে পাকিস্তান, তারপরেও তারা কিন্তু এখনও পর্যন্ত সেখান থেকেও কিছু শিক্ষা নেয়নি। নিজেদের দেশের হাল ফেরানোর কথা না ভেবে শুধুই অপর দেশ, অন্য দেশ, বিশেষত ভারতকে দোষারোপ করা পাকিস্তানের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এবং নিজেরা যে কাজটা করতে পারতো দেশের মানুষের জন্য, সেই কাজটা তারা আজও করেনি। তাদের এখন ব্লেম হচ্ছে তাদের সাথে ভারত কেন ট্রেড করবে না। ভারত ট্রেড কখনোই করবে না। ভারত বলেই দিয়েছে পরিষ্কার যে টেররিজম অ্যান্ড ট্রেড নট গো টুগেদার। একদিক দিয়ে তোমরা উগ্রপন্থী পাঠাবে ভারতে, আর আরেকদিকে তোমরা বলবো আমরা ব্যবসা করবো, এই দুটো কোনোভাবেই হবে না। এই কদিনেও, গত মাত্র 1 সপ্তাহ 10 দিনেও পাকিস্তানের যে টেররিস্টরা কাশ্মীরে বিভিন্ন জায়গায় ঢুকে, বিভিন্ন জায়গায় যে বডগাম, পেহেলগাম এবং আশপাশের জায়গায় ঢুকে দেখা গেছে যে প্রায় 7-8টা পাকিস্তানের যে এই টেররিস্টদের সাথে ভারতীয় সৈন্যবাহিনীর যুদ্ধ হয়েছে। এবং সেই যুদ্ধে প্রায় 21-22 জন টেররিস্ট মারা গেছে। তার মধ্যে 10 জন পাকিস্তানি টেররিস্ট, বাকি 10-11 জন এখানকার লোকালস, যারা ওভারগ্রাউন্ড ওয়ার্ক করে কাজ করছিল এবং পরবর্তীকালে তারা ওই টেররিস্টদের সঙ্গে যুক্ত হয়। তো ফলে তাদের যে এই যে হরকত, অর্থাৎ তাদের যে এই যে প্রচেষ্টা, অর্থাৎ ভারতের সঙ্গে সর্বদা একটা ছায়াযুদ্ধ লাগিয়ে রাখবো এবং টেররিস্ট পাঠাতে থাকবো, সেটা তারা কখনোই বন্ধ করেনি এবং বন্ধ করবে না। এবং অপারেশন সিন্দুরে এত বড় পরাজয়ের পরও তারা যে এখনও পর্যন্ত তাদের যে মিলিটারি যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টকে এখনও পর্যন্ত ফাংশনিং করে তুলতে পারেনি। সেখানে এখনও ইট বালি সিমেন্ট নিয়ে কাজ চলছে। এটা আমার কথা নয়, আমি পাকিস্তানি যে জার্নালিস্ট এবং অ্যানালিস্ট তাদের 2-3 জনের মূলত আলোচনা বক্তব্যগুলো শুনলাম ইউটিউব নিউজে। সেখানে তারাই বলছে যে এখনও পর্যন্ত আমাদের ইট বালি সিমেন্ট নিয়ে এখনও এয়ারপোর্টগুলি, মিলিটারি এয়ারপোর্টগুলি এখনও সারানোর কাজ চলছে। এখন যে তাদের যে মানসিকতা, সেই মানসিকতাটা কোনোদিনই বদলাবে বলে মনে হয় না। আমরা দেখেছি যে স্বাধীনতার পরে স্বাধীনতার পরবর্তীকালে কিছু নেতৃত্ব তারা চেয়েছিল পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একটা রোড কানেক্টিভিটি দেওয়ার জন্য। সেরকম একটা ম্যাপও নাকি হয়েছিল, শোনা যায়। তো সেটা বাস্তবে ফলপ্রসূ হয়নি, কারণ ভারত থেকে তার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ হয়েছিল। ফলে সেইভাবে নাহলে হয়তো দেখা যেত ভারতের বুক চিরে পাকিস্তান থেকে বাংলাদেশ যাওয়ার একটা রোড কানেক্টিভিটি দিয়ে দেওয়া হতো, তাহলে তো আর সর্বনাশের কোনো শেষই থাকতো না। যাই হোক, সে মনসা পাকিস্তানের পূরণ হয়নি, এটার জন্য তারা অনেক চাপও দিয়েছিল। এবং এখন দেখা যাচ্ছে তারা আবার এই নতুন করে এই একটা বক্তব্যকে তুলে ধরছে, এরপর আমরা পূর্ব দিক থেকে আক্রমণ করব, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে একটা ষড়যন্ত্র করে বাংলাদেশকে সঙ্গে নিয়ে বাংলাদেশ থেকে ভারতকে আক্রমণ করবে। দ্বিতীয়বার আক্রমণ করার আগে তারা যেন ভুলে যায়। তাকে সাংবাদিকরা ওই আহমেদ চৌধুরীকে জিজ্ঞেস করেছে যে প্রধানমন্ত্রী অলরেডি বলেছেন যে অপারেশন সিন্দুর জারি আছে। তো অপারেশন সিন্দুর যদি জারি আছে, তাহলে পরে আপনারা কীভাবে করবেন? আপনারা কোনো রকম কিছু এরকম হরকত করলেই তো আপনাদেরকে হচ্ছে যে ভারত সরকার উপযুক্ত জবাব দেবে এবং আপনারা সেগুলো সামাল দিতে পারবেন কিনা সন্দেহ। তো যাই হোক, সেই যে ইকোনমিস্টের সাংবাদিকের সঙ্গে বৈঠকে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আসিম মুনির চাইছিল যে ভারতকে একটা উপযুক্ত শিক্ষা দিতে, কিন্তু সেটা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। এবং এর মধ্যে যেটা সবচেয়ে বড় ডেভেলপমেন্ট হয়েছে সেটা হচ্ছে পাকিস্তানে কখনো খুব খুশিতে মিষ্টি বিলি করা হচ্ছিল, কারণ আমেরিকা বলেছে পাকিস্তানে অনেক টাকা ইনভেস্ট করবে এবং পাকিস্তানে অনেক তেল আছে। যদিও বালুচ লিবারেশন আর্মি, বালুচ ফ্রিডম ফাইটাররা তার উপযুক্ত জবাব দিয়েছে। তারা মৌখিকভাবে বলে দিয়েছে যে বালুচিস্তান পাকিস্তানের নয়, আমেরিকাকে কোনো চুক্তি হলে আমাদের সঙ্গে করতে হবে। এবং তারা নিয়মিত পাকিস্তান আর্মির উপর যে পেশোয়ার থেকে কোয়েটা যাবার পথে যে ট্রেন লাইন, যে রাস্তা,
সেই রাস্তার উপর ক্রমাগত আক্রমণ করছে। এই গতকালই আবার সেই যে জাফর এক্সপ্রেস তাতে আক্রমণ করেছিল, যদিও অল্প সময়ের জন্য সেটা বেঁচে গেছে, নাহলে জাফর এক্সপ্রেসে যে সমস্ত সৈন্যরা যাতায়াত করছিল তাদের অবস্থা আরও খারাপ হতো। এবং বেশ কিছু সৈন্য, প্রায় 1,500-2,000 সৈন্য তারা সারেন্ডার করেছে। তারা ওই কোয়েটাতে যে মিলিটারি বেস আছে সেখানে যে চাকরি করতে চায় না, তারা চাকরি ছেড়ে দিয়েছে, অথবা তারা চাইছে তারা এমন কিছু একটা কাজ করে যাতে ফিল্ড মার্শাল হয়ে তাদেরকে বসিয়ে দিক, কিন্তু তারা আর ওই বালুচিস্তানে যে চাকরি করতে চাইছে না, কারণ তারা জানে বালুচিস্তানে চাকরি করতে যাবে না জীবনের একটা সংশয়। এবং এতদিনে মনে হচ্ছে চীনেরও শুভবুদ্ধি হয়েছে, কারণ আজকে আমেরিকার সঙ্গে ভারতের যে ট্যারিফ ওয়ারটা চলছে, সেই ট্যারিফ ওয়ারে চীন খুব খোলামেলা ভারতকে সমর্থন করেছে। এবং শুধু তাই নয়, চীন এখন বলে দিয়েছে যে আমেরিকা যেভাবে ভারতের উপর দাবাও করছে ট্যারিফের জন্য, এটা একটা দেশের সোভারেন্টির জন্য অত্যন্ত ক্ষতিকারক। ভারতের যে সোভারেন্টি আছে, সার্বভৌমত্ব আছে, সে ভারত এর প্রতিবাদ করতেই পারে। তো অনেক দিন পর চীনে ভারতের পাশে এসে দাঁড়ানো, এটা একটা প্রশ্নের উদ্যোগ করছে। তবে কি চীন আস্তে আস্তে বুঝতে পারছে যে পাকিস্তানের সঙ্গে তারা যে সম্পর্কটা করতে চেয়েছে সেটা তাদের মস্ত বড় ক্ষতি করেছে? তাহলে সিপ্যাক করতে যে অনেক টাকা, কেউ বলছে $30 বিলিয়ন, কেউ বলছে $50 বিলিয়ন, কেউ বলছে $60 বিলিয়ন। কমপক্ষেও যে ধরে নিই যে চীনারা যদি $30 বিলিয়ন কমপক্ষে ওই সিপ্যাক প্রজেক্টে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর প্রজেক্টে ইনভেস্ট করছে, তো এখন চায়না বুঝে গেছে যে ওখান থেকে 1 পয়সা ফেরত আসার কিছু ব্যাপার নেই, ওই টাকাটা সবটা জলেই গেছে। এবং বহু চীনা নাগরিক, বহু চীনা ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গায়, বালুচিস্তানে তো বালুচ যোদ্ধারা আক্রমণ করে মেরেইছে, এর বাদ দিয়েও করাচি এয়ারপোর্টে এবং আরও বিভিন্ন জায়গায় পাকিস্তানের যে চীনা যে কর্মীরা এবং চীনা যে ইঞ্জিনিয়াররা কাজ করতে আছে তাদের জীবন সংশয় করেছে। চীনের ইঞ্জিনিয়াররাও এখন আর পাকিস্তানে কাজ করতে আসতে চাইছে না। চীন বলছে না, আপনাদেরকে আগে আমাদের লোকজনকে সুরক্ষা দিতে হবে। পাকিস্তান মুখেই বলছে সুরক্ষা দেবো, কিন্তু আসলে কোনো সুরক্ষাই তারা আজ পর্যন্ত দিয়ে উঠতে পারছে না। এখন যেটা গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে যে চীন হয়তো সম্ভবত বুঝে গেছে ভারতই তাদের একটা আসল বন্ধু হতে পারে। পাকিস্তান কখনোই একটা দীর্ঘস্থায়ী এবং কার্যকরী এবং অর্থনৈতিকভাবে লাভজনক কোনো বন্ধু হতে পারে না। পাকিস্তানের সামগ্রিক পরিস্থিতি চীনকেও দুবার করে ভাবতে শুরু করেছে, এবং চীন চাইছে এখন ভারতের অনেক কাছাকাছি এসে ভারতের সঙ্গে সম্পর্কটাকে বাড়িয়ে নিয়ে, ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যটাকে আরও বাড়িয়ে নিয়ে নিজের আর্থিক স্থিতিকে সুদৃঢ় করা, এবং এই যে সাউথ ইস্ট এশিয়াতে তার ব্যবসা বাণিজ্যগুলো আরও বেশি করে প্রসার করে। এবং এটা করতে গেলে যে ভারতের সঙ্গে সুসম্পর্কটা সবচেয়ে বেশি জরুরি, চীন এখন এটা বুঝতে পেরেছে। এবং ব্রিক্সের যে বিভিন্ন সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত চীনের পছন্দ হয়েছে, এবং আগামী দিনে ব্রিক্স নিয়ে যে ব্রিক্স কারেন্সি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সেটাও চীনের পরোক্ষ সমর্থন আছে বলে মনে হচ্ছে। কারণ অলরেডি বিভিন্ন দেশ, এক দেশ তাদের দেশের অন্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যে নিজেদের দেশের কারেন্সিকে ব্যবহার করা শুরু করেছে। আমেরিকার কাছে এটা একটা আজকের দিনে সবচেয়ে বড় চিন্তার বিষয়। কিন্তু চিরকাল ওই ডলার চেপে সারা পৃথিবীর উপর দাদাগিরি করা আমেরিকার যে আগামী দিনে সম্ভব হবে না, সেটা মনে হচ্ছে আস্তে আস্তে আমেরিকা নিজেও বুঝতে পারছে। আস্তে আস্তে যদি রাশিয়া, চীন এবং ভারত কাছাকাছি এসে যায়, এই তিনটে দেশ মিলে যে শক্তিটা তৈরি হবে, সেটা আমেরিকার কাছে আমেরিকার কাছে মস্ত বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াবে। ধন্যবাদ, নমস্কার।